10 ধরে টানি দাও ক্লাসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ভাইয়া পুরা হ্যালো, কেমন আছো সবাই? কি অবস্থা ভাইয়া পুরা? বলো। ভাইয়া একটু সহজ করে শিখায়েন, এই টপিকটা খুব কঠিন লাগে আমার। এটা একেবারে সহজ টপিক, আমি আরো সহজ করে শিখাবো, চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি সর্বোচ্চটুকু সহজ করে শেখাবো, একদম টেনশন নিও না, ঠিক আছে? একদম টেনশন নিও না, আমি সবচেয়ে সহজ করে শেখাবো। ওকে, সবাই দ্রুত জয়েন করে ফেলো। ভাই গতকালকে লাইভ ক্লাসে বই বিজয়ের নাম পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে দেয়া হয়েছে, পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে দেয়া হয়েছে, একটু চেক করো। ওকে, তো সবাই কি রেডি? সবাই রেডি? তাহলে আমরা রাইট ফর্ম ভার্ব শুরু করি। এখন শুরু করার আগে তোমরা যদি রাইট ফর্ম ভার্বসে কেউ 5 আউট অফ 5 পাইতে চাও, কিসে? রাইট ফর্ম অফ ভার্বসে যদি 5 আউট অফ 5 পাইতে চাও, তাহলে সবার আগে একটা জিনিস লাগবে তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো, অনেকে সালাম দিয়েছো, আসাবিব, মরিয়ম আক্তার, হাফসা তাবাসসুম, আব্দুল্লাহ আল জাবির, সেজুতে আফরিন, জারিন ইসলাম, ফাতেমা আক্তার, এমডি অনিক, মাহাদি হাসান, তুরাজ আহমেদ, তেজশ্রী দাস, সবাই, জামিল ভুইয়া, অপর্ণা বিশ্বাস, অনেকে তামিম সহ অনেকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে সালাম দিয়েছো। এই তো কি অবস্থা দেখো। ওকে, সামিয়া আলম আছে, তানিয়া ইসলাম, এরা, সেজুতি, সাকিব চৌধুরী রেডি, মাহাদি হাসান সিয়াম। ওকে, সবাই খেয়াল করো, রাইট ফর্ম অফ ভার্বস এ যদি আমরা ফুল মার্কস পাইতে চাই, তাহলে একটা জিনিস আমাদেরকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে ঘটনাটা কোন টেন্সে আছে। কি তোমাকে যে প্যাসেজটা দিবে বা যে বিষয়টা সলভ করতে বলবে, সেই ঘটনাটা কোন টেন্সে আছে, এটা ঠিক আছে? ঘটনাটা কোন টেন্সে আছে এইটা তোমাদেরকে আগে বুঝতে হবে। আমি একদম গভীরে যাব, বাট বেসিকটা আগে বুঝো। যে বছর প্রশ্ন স্যাররা স্ট্যান্ডার্ড করে, প্রশ্ন কি করে? স্ট্যান্ডার্ড করে, সেই বছর স্যাররা প্রশ্ন দেয় প্রেজেন্ট টেন্সে। কিসে? যে ঘটনাটা দেয়, মনে করো সড়ক দুর্ঘটনা নিয়ে হতে পারে, বৃক্ষরোপণ নিয়ে হইতে পারে, শিক্ষা দীক্ষা নিয়ে হইতে পারে, পড়ার নারীদেরকে নিয়ে হইতে পারে, সেই ঘটনা প্রেজেন্ট টেন্স হয়। আমি বুঝাবো, ডোন্ট ওয়ারি। যে বছর স্যাররা প্রশ্ন কঠিন বা ডিফিকাল্ট করে, কঠিন করে, সেই বছর প্রশ্ন করে পাস্ট টেন্সে। কোন টেন্সে? পাস্ট টেন্সে। আর যে বছর স্যাররা প্রশ্ন আরো হার্ড করে বা একটু কঠিন করতে চায়, আরো কঠিন যে বছর স্যাররা করতে চায়, আরো হার্ড, ঠিক আছে, আরো কঠিন যখন করে তখন প্রেজেন্ট আর পাস্ট মিলায়া হয়, সেই বছর প্রশ্ন করে প্রেজেন্ট আর পাস্ট মিলিয়ে। বুঝতে পারছো? তাহলে এখন আসো, এই কথাটা দ্বারা কি বোঝায়? তোমাদেরকে সবসময় রাইট ফর্ম অফ ভার্বস এ দেখো, এই যে যে ভাইয়া দেখো, সবাইকে আমি একটু একটা জিনিস দেখাই। তোমাদেরকে সবসময় প্রশ্ন দিবে স্যাররা, এই যে এটা একটা বোর্ড কোশ্চেন মনে করো, হ্যাঁ? এখন এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 আসছে, কুমিল্লা বোর্ড 2016 আসছে এই প্রশ্নটা। তো এখন এখানে বলা হচ্ছে যে প্যারেন্টস ড্যাশ দ্য ব্লেসিংস অফ গড টু আস, পিতামাতা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ। আমরা জাস্ট আগে বাস্তবতাটা দেখি, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। সবাই একটু আমার কথা খেয়াল করো, আমার ভাইয়াপুরা কেমন দেখো। তো প্রথমে বলতেছে প্যারেন্টস ড্যাশ দ্য ব্লেসিংস অফ গড টু আস, পিতামাতা হচ্ছে আমাদের কাছে সৃষ্টিকর্তার আশীর্বাদ। এখন এইটা আগের আমলের পিতামাতারাও তাদের সন্তানদের কাছে আশীর্বাদ ছিল, বর্তমান বাবা
মা তাদের সন্তানদের কাছে আশীর্বাদ, ভবিষ্যৎ বাবা মায়েরাও সন্তানদের কাছে আশীর্বাদই থাকবে। তো এটা চিরন্তন ঘটে, রেগুলার ঘটে, প্রত্যেক সময় ঘটে, সব জেনারেশনের ক্ষেত্রে। তার মানে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, যা নিত্য নৈমিত্তিক ব্যাপার, প্রেজেন্ট টেন্স। আবার কিছু কোয়েশ্চেন আছে, দেখো আমি আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখাই। টিচ ইজ এ নোবেল প্রফেশন। এই সেন্টেন্সটাতে ফার্স্টের লাইনে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। কি আছে? ইজ। তার মানে ধারণা করা যায় যেহেতু এখানে ইজ আছে, ক্লাসে মন দাও, যেহেতু আমি কিন্তু কমেন্ট বক্স অফ করে দিতে পরে, যদি ক্লাসে মন না দাও আমি কিন্তু কমেন্ট বক্স অফ করে দিব। তো এরপরে দেখো টিচ ইজ এ নোবেল প্রফেশন, প্রথম লাইনে ইজ আছে, তার মানে আশা করা যায় এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সের ঘটনা। কিসের ঘটনা এটা? এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, প্রেজেন্ট টেন্স। আর যদি এখানে থাকতো যে ওয়ান্স আপন এ টাইম, কি থাকতো মনে করো, এখানে আছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভ দ্য কিং, একদা এক সময় এক রাজা বাস করত, দেয়ার লিভ দ্য কিং। তখন ওয়ান্স আপন এ টাইম যদি থাকতো তখন ঘটনা কোন টেন্সে চলে যেত? পাস্ট টেন্সে। কোন টেন্সে চলে যেত? তখন ঘটনা চলে যেত পাস্ট টেন্সে। তো সবার আগে আমি এখন তোমাদেরকে বলি কেন এই জিনিসটা আমি বলতেছি। এইটা রাইট ফ্রম ভার্বসে যারা 5 আউট অফ 5 পাইতে চাও, সবার আগে তোমাকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে এই যে কোয়েশ্চেনটা তোমাকে দিয়েছে, এই কোয়েশ্চেনের যে ঘটনাটা সেটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। যদি যে বছর সারা প্রশ্ন সহজ বা স্ট্যান্ডার্ডে, সেইবার প্রেজেন্ট টেন্সে দেয়। এই যে দেখো প্রথম লাইনে এম ইজ আর এর মধ্যে ইজ আছে, তার মানে এই ঘটনাটা প্রেজেন্ট টেন্সের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। যে বছর এখানে এম ইজ আর না, মনে করো অজয় বাবা, কি অজয় আছে মনে করো, তো অজয় যদি থাকে সেটা কি বোঝায়? অজয় থাকলে সেটা পাস্ট টেন্সে চলে যায়। অজয় থাকলে কিসে চলে যায়? অজয় থাকলে সেটা পাস্ট টেন্সে চলে যায়, অতীতকালে। এখানে যদি থাকতো টিচ ওয়াজ এ নোবেল প্রফেশন, যদি ওয়াজ থাকতো তখন কিন্তু এটা পাস্ট টেন্সে চলে যেত। ক্লিয়ার? তো এই জিনিসটা সবার আগে বুঝতে হবে। এখন আসো এই জিনিসটা আমি তোমাদের কেন দেখালাম, প্রশ্ন করো যে ভাইয়া কেন এটা বোঝা ইম্পর্টেন্ট যে প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। এই জিনিসগুলো উত্তর তোমরা পেয়ে যাবা এবং সাথে আশা করি রাইট ফ্রম ভার্বসে সবাই বস হইতে পারবা। বেশি যদি তোমরা, আচ্ছা ভাই চ্যাট বক্স অফ করে দেন, ওকে, তোমরা বেশি মনোযোগ দিলে বেশ ভালো, একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমি কমেন্ট অফ করে দিয়েছি। এখন দেখো আমরা রাইট ফ্রম ভার্বসে খুব বেশি রুল পড়বো না। সব টিচাররা 40টা 45টা 35টা 32টা রুল পড়ায়, আমি তোমাদের একদম হাতে গোনা 5-7টা রুল পড়াবো। এর বাইরে কোনো রুলস নাই, এর বাইরে রাইট ফ্রম ভার্বসে তোমার রুলস লাগবেও না, এগুলোর মধ্যে থেকে তুমি হুবহু কমন পেয়ে যাবা। তার আগে যে জন্য আমি বললাম যখন প্রেজেন্ট টেন্সে থাকবে, কিসে থাকবে? প্রেজেন্ট টেন্সে। যদি ঘটনাটা প্রেজেন্ট টেন্সে থাকে তখন 3টা বা 4টা অ্যানসার হবে ভার্বের, 3টা বা 4টা উত্তর হবে ভার্বের V1, ভার্বের V1, সর্বোচ্চ একটা এস বা এস। আচ্ছা যদি পাস্ট টেন্সের ঘটনা হয়, কিসে হয় ভাইয়া? পাস্ট টেন্স, তাহলে 3 থেকে 4টা উত্তর হবে ভার্বের V2, পাস্ট ফর্ম। এটা একটু খাতায় লিখে রাখো সবাই। প্যাসেজটা এই যে এখন দেখো তোমাদের শূন্যস্থান থাকে কয়টা বলো? তোমাদের শূন্যস্থান থাকে কয়টা? শূন্যস্থান থাকে মাত্র 10টা। তো 10টা শূন্যস্থানের মধ্যে 3টা থেকে 4টা তুমি অটোমেটিক পেরে যাবা যদি তুমি খেয়াল করো ঘটনাটা কিসে আছে, প্রেজেন্টে নাকি পাস্টে। বলো আগে এই জিনিসটা খেয়াল করতে হবে। কে কে বুঝছো, কে কে বুঝো নাই? তোমার রাইট ফ্রম ভার্বসে শূন্যস্থান 10টা থাকে, তার মধ্যে 3 থেকে 4টা সলভ, 3 থেকে 4টা সলভ হয় B1 মানে যা আছে তাই। যদি প্রেজেন্ট টেন্সে থাকে, শুধু ওই ঘটনাটা যদি প্রেজেন্টের হয়, 3 থেকে 4টা তুমি অ্যানসার পাবা যা আছে ভার্ব যা আছে তাই, ব্র্যাকেটে যা দেয়া থাকবে তাই, সর্বোচ্চ একটা এস বাই এস। আর যদি ঘটনা পাস্ট টেন্সের হয়, অতীতকালের হয়, ঘটনা যদি পাস্ট টেন্সের হয়, তাহলে মিনিমাম 3 থেকে 4 তুমি পাবা যারা ভার্বের V2 উত্তর, V1 দেয়া থাকবে ব্র্যাকেটে, সেটা তোমাকে V2 করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তো এইটা এখন এই জন্য এই জিনিসটা আমি সবার আগে দেখালাম। আর আমার ভাইয়া পুরা তোমাদেরকে আমি একটা কথা বলি, বিষয়টা খুবই সিরিয়াস এবং লক্ষণীয়।
প্রত্যেক দিন তোমরা যারা ইংরেজিতে উইক আছো, একটা কনসেপ্ট আছে, এটাকে বলা হয় পাওয়ার আওয়ার। কি বলা হয়? পাওয়ার আওয়ার। ক্লাসের ফার্স্ট ডেতে তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম যে তোমরা কম্পিটিশনে ঢোকো, কলেজে ফার্স্ট ওয়ার্ড ট্রাই করো, টপার ওয়ার্ড ট্রাই করো, 1 থেকে 5 এর মধ্যে, 10 এর মধ্যে, 3 এর মধ্যে থাকার চেষ্টা করো। পাওয়ার আওয়ার হচ্ছে একটা স্ট্র্যাটেজি। তোমার দিনের মধ্যে, দিন এবং রাত 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে তুমি যে কোনো 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি তোমার একদম পিক কনসেন্ট্রেশন দিয়ে, তোমার সর্বোচ্চ মনোযোগ দিয়ে 1টা বা 2টা ঘন্টা তোমার ফোন টোন সব দূরে রেখে তুমি ইংলিশ পড়বা। এই যে আমি যা পড়াচ্ছি নোট, এইটাই তুমি বাসায় এখন তুমি খাতায় লেখা নোট করো, এইটাই তুমি পড়বা। এটাকে পাওয়ার আওয়ার বলে। অর্থাৎ এই আওয়ার পাওয়ার প্লে থাকে, যেরকম ক্রিকেটে পাওয়ার প্লে, ঠিক তুমি পাওয়ার আওয়ার তোমার ফোন, তোমার যত ডিভাইস আছে, তোমার পোষা প্রাণী, বিড়াল কুকুর যা যা পালো সব দূরে রেখে 1 ঘন্টা পিক অ্যাটেনশন দিয়ে সর্বোচ্চ মনোযোগ দিয়ে তুমি পড়বা। আর যদি 2 ঘন্টা পড়তে চাও, তুমি যদি পাওয়ার আওয়ার 2 ঘন্টা কাজে লাগাইতে পারো, তাহলে 2 ঘন্টা টানা পড়বা না, 2 ঘন্টা টানা না, তুমি 45 মিনিট পড়বা। 45 মিনিট পড়ার পরে তুমি 5 মিনিটের ব্রেক, 5 মিনিটের একটা ব্রেক নিবা তুমি, আবার তারপর 5-7 মিনিটের ব্রেক নিয়ে পানি টানি খেয়ে তুমি আবার বসবা, আবার 45 মিনিট পড়বা। ঠিক আছে? এইভাবে তুমি 2 ঘন্টা, এভাবেও তুমি চাইলে করতে পারো পাওয়ার আওয়ার। এইভাবে এখন এই টাইমটাতে তুমি কি পড়বা? তুমি যে সাবজেক্ট সেটা, যদি অন্য সাবজেক্ট যদি ইংলিশ হয়, তাহলে এই যে আমি যা পড়াচ্ছি, সামনে পড়াইছি, ফ্লোচার্ট পড়াইছি, রিভিশন, এই জিনিসগুলোই তোমাকে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার ভাই আপনারা? ওকে, এরপরে দেখো, তাহলে এখন আসো রাইট ফ্রম ভার্সে আমরা সামনের দিকে আগাই। আমরা শুরু করি, আসো অফিসিয়ালি। সবার আগে 1 নাম্বার রুল শোনো। 10টা বছরের কোশ্চেন যদি তুমি দেখো বিগত, বা 8টা বোর্ড আছে, 8টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে বা 6টা বোর্ডে প্রশ্ন আসে প্রেজেন্ট টেন্স থেকে। কি থেকে? প্রেজেন্ট টেন্স থেকে। প্রেজেন্ট টেন্স বুঝতে পারলে 3-4টা অ্যানসার তুমি আগেই পেরে যাবে। আর 2 থেকে 3টা বোর্ডে প্রশ্ন আসে পাস্ট টেন্স থেকে। তাহলে পরীক্ষাতে বেশি কোনটা, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স বলো? আমি একটু তোমাদের চ্যাট বক্সটা মাঝে মাঝে একটু খুলবো, ঠিক আছে, তোমাদের কমিউনিকেট করার জন্য। তো মনে করো 10টা বোর্ডে যদি প্রশ্ন আসে, বা 10 বছরের প্রশ্ন যদি তুমি দেখো, 80% ক্ষেত্রে প্রশ্ন আসে প্রেজেন্ট টেন্স থেকে। 80% ক্ষেত্রে প্রশ্ন আসে প্রেজেন্ট টেন্স থেকে, 80% ক্ষেত্রে। আর কিছু কিছু অল্প কিছু 2-3 বার বা অল্প কিছু 20% ক্ষেত্রে প্রশ্ন আসে পাস্ট টেন্স থেকে। এটা মাথায় রেখে চলো আমরা শুরু করি। এখন দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে, শুধু থার্ড পারসন না, থার্ড পারসন হইতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হইতে হবে। সিঙ্গুলার মানে কি? এক বচন হইতে হবে। এক বচন মানে কি? কোনো কিছুর একটা বোঝাইতে হবে, প্লুরাল হলে হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। মূলের সাথে কি যুক্ত হয়? এস বা ইএস। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্ব যা আছে তাই থাকবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে যা আছে তাই। এখন ভাইয়া আমি তো পারসনই চিনি না, তাহলে আমি কি করব? আসো আমি 1 সেকেন্ডে দেখাই দিই। ফার্স্ট পারসন 3 প্রকার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর একটা হচ্ছে নাম পুরুষ। তো ফার্স্ট পারসন কারা? আই উই। আই উই হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কারা? ইউ ইউ বা ইউ ইউর, এরা হচ্ছে সেকেন্ড পারসন। তো আই উই ইউ ইউর বাদে আর যা আছে, এই 4টা বাদে যা আছে ইংরেজিতে সবই থার্ড পারসন। আমার নাম পাবেল, আমিও থার্ড পারসন। তোমার নাম নীরব, তুমিও থার্ড পারসন। আরেকজন নাম লাইলা, ও থার্ড পারসন। আরেকজন নাম মাইশা, সাদিয়া, সুমনা, সব থার্ড পারসন। নিলয়, রনি, হিমি, সব থার্ড পারসন। ক্লিয়ার? এখন দেখো ভাই, রবিবার এক্সাম, সামারি টপ 10 সাজেশনটা দেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি সামারি টপ 10টা। থার্ড পারসন কারা? তো এই আই ইউ ইউর বাদে যা আছে ইংরেজিতে সবই থার্ড পারসন। এখন পৃথিবীতে বহুল ব্যবহৃত থার্ড পারসন কারা? পৃথিবীতে বহুল ব্যবহৃত থার্ড পারসন 3টা। একটা হচ্ছে হি, একটা হচ্ছে শি, আর একটা হচ্ছে ইট। এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বহুল ব্যবহৃত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন দে কি? দেও থার্ড পারসন, কিন্তু দে মানে কি? দে মানে তারা। দে মানে তারা। দে কি সিঙ্গুলার নাকি দে প্লুরাল? দে প্লুরাল। এখন এস বাই এস কখন দিতে হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। থার্ড পারসন প্লুরাল হলে দে থাকলে কি এস বাই এস দিব? না, দের ক্ষেত্রে এস বাই এস দেওয়া যাবে না। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে কিছুই না, যা আছে তাই। থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে একটা এস বা ইএস। ক্লিয়ার ব্যাপারটা? এখন আসো, থার্ড পারসন তো বুঝছি, সিঙ্গুলার প্লুরাল বুঝছি ভাইয়া।
কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? একবারে এক লাইনে আমি তোমাদেরকে বুঝাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয় আমি বুঝাই একবারে। হ্যাঁ ভাই, এত বেসিক থেকে, এটা বেসিক না, এটা রাইট ফ্রম ভার্বস এর রুল, এটা বেসিক বলে আমি তোমাদের শেখাচ্ছি না। এটা এইখান থেকেই প্রশ্ন আসবে, তোমরা ভাববা যে ভাইয়া এত সহজ জিনিস আসছে, এর তো কঠিন কি জানেন স্যার? সহজ প্রশ্ন ও পরীক্ষার হলে বসে বসে কঠিন বানায়। মানে বসবে ভার্ব ব্র্যাকেটে যা আছে সেই বেস ফর্মে বসে যাবে, কিন্তু ও চিন্তা করে কি রে এখানে দে আছে, দের পরে কি ভার্বের যা আছে তাই বসবে নাকি? সহজ প্রশ্ন ও বৈশা বৈশা পরীক্ষার হলে কঠিন বানায়, ও কঠিন বানায়, আসলে সহজ। এইখান থেকে 3-4টা মিনিমাম 3-4টা পাবা তোমরা এই রুলস থেকে, 3টা-4টা, এত সহজ না। বুঝো আগে জিনিসটা, এই রুলস থেকে প্রশ্ন আসে কিন্তু স্টুডেন্টরা ধরতেই পারে না যে এই রুলের প্রশ্ন। অনেক বেসিকে পড়াচ্ছে আমি জানি, এখন আমি অ্যাডভান্সে চলে যাবো, বাট একটু খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখনো এক রুল, এগুলো তোমরা জানো হয়তোবা, যে কোন একটা কিছু যা নিত্য নৈমিত্তিক ঘটে। এক কথায় বলে দিই, সূর্য আগেও পূর্ব দিকে ওঠে, এখনো পূর্ব দিকে ওঠে, ভবিষ্যতেও পূর্ব দিকে উঠবে, ব্যাস এর কয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে আগেও চলছে, এখনো ওইভাবে চলে, ভবিষ্যতেও চলবে। আগে ভাত খায়, খাইতো এখনো খায়, ভবিষ্যতেও খাবে, তাই না? সূর্য আগেও মানে পানি পানি কত ডিগ্রি সেলসিয়াসে হিট দিলে বাষ্প হয়? মনে হয় 100, বা যাই হোক ধরো 100 তাপ দিলে আগেও পানি বাষ্প হয়েছে, এখন বৈজ্ঞানিক সত্য, এগুলো ভবিষ্যতে হবে, ঐতিহাসিক সত্য, এইগুলা সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। হি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস, হি গোস টু স্কুল। কিন্তু পরীক্ষাতে এই হি আসবে না, পরীক্ষাতে একটাই সাবজেক্ট তোমরা বারবার পাবা, বারবার পাবা, যে কারণে আমি এই রুলটা দেখাইতেছি, সেইটা হচ্ছে আর কেউ না, এই ভদ্রলোক দে। একবারে লিখে রাখো, 100% পাবা, 100% পাবা। সাবজেক্ট থাকবে কি? দে। সাবজেক্ট কি থাকবে? দে। এখন দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দের পরে ভার্বের সাথে এস বাই এস হবে না, তো দের পরে কি যা আছে তাই বসে যাবে, দে ওয়ার্ক, ওয়ার্ক কি থেকে যাবে। কিন্তু তুমি এটাকে কি, তুমি ওয়ার্ক লিখে দিয়ে চলে আসবা, তুমি ওয়ার্ক লিখে দিয়ে চলে আসবা, অথবা তুমি আরেকটা কিছু দিয়ে চলে আসবা, ওয়ার্কিং লিখে দিয়ে চলে আসবা। এইভাবে যখন করবা তখনই তুমি বাসটা খাবা। ক্লিয়ার ব্যাপারটা? সো দের পরে ভার্বের বেস ফর্ম, কারণ দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা ক্লিয়ার? এখন আমি সামনের দিকে যাব। তো এই রুল থেকে এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর 1 নাম্বার রুল, যেখান থেকে তুমি 100% শিওর তুমি প্রশ্ন পাবা একদম। কিন্তু সমস্যা আছে কি জানো? তুমি চিনতে পারবা না যে এটা যে বি নাম্বারে, ডি নাম্বারে, এফ নাম্বারে যে এই রুল থেকে প্রশ্ন আসছে, এটা তোমরা চিনতে পারো না। এই কারণে প্র্যাকটিস ক্লাস একটাও মিস দিবা না, ঠিক আছে? এরপরে আসা আমরা নেক্সট রুলে যাই। সেকেন্ড রুল, ভাইয়া আজ পর্যন্ত তোমরা ইংরেজিতে যা শিখছো তার উপরে একটা বেস্ট জিনিস যদি কিছু শিখতে চাও, আগামী 5 মিনিট মনোযোগ দিও। এইটা এমন একটা জিনিস, বাংলাদেশে 100টা স্টুডেন্টের মধ্যে, বাংলাদেশে 100 জন স্টুডেন্টের মধ্যে 98 জন ভুল করে। কয়জন? 98 জন ভুল করে। তোমাদেরকে এমন একটা জিনিস শেখাবো, এমন একটা জিনিস 98 জন ভুল করে, ওরা চিনেই না, জানেই না, ওরা জানেই না, চিনতেই পারে না, জানেই না, চিনেই না। বুঝতে পারছো? ওরা জানেও না, ওরা চিনতেও পারে না, এমন একটা জিনিস। এবং এরা তোমার অন্যদের নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই জিনিসটা আগামী 5 মিনিট মন দাও। ইংরেজিতে 2টা শব্দ আছে। কি আছে? 2টা শব্দ, মানে ভয়েস। ভয়েস অনেক প্রকারের হয়, কিন্তু মূলত 2 প্রকার। মূলত 2 প্রকার কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। বাংলাদেশি স্টুডেন্টরা শোনো, আমি কেন পড়াবো সেটাকে বলে দিই। এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে, খেয়াল করে আমার কথা, এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এমন হয় নাই যে রাইট ফর্ম অফ ভার্বস পরীক্ষাতে আসছে আর তাতে ভয়েস নাই, অ্যাক্টিভ প্যাসিভ নাই। এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তা নাই। মানে এই বাংলাদেশের ইতিহাসে যতদিন রাইট ফর্ম অফ ভার্বস পরীক্ষাতে আসছে, এই যে 10টা শূন্যস্থান, এই 10টা শূন্যস্থানের মধ্যে আজীবন প্যাসিভ ছিল, আজীবন প্যাসিভ ছিল, কিন্তু স্টুডেন্টরা চিনতেই পারে না। ছিল, আছে এবং থাকবে, আজীবন ছিল এবং আছে এবং থাকবে। বোঝা গেছে? আজীবন।
কিন্তু এই যে 10টা শূন্যস্থানের মধ্যে কোন কোন অপশনে প্যাসিভ আছে স্টুডেন্টরা ধরতেই পারে না। টিচাররা অনেক টিচারই ধরতে পারে না, তাই স্টুডেন্টদের সে কি শিখাবে? তো এইটা আজ পর্যন্ত ইতিহাসে হয় নাই যে রাইট ফ্রম ভার্বস আসছে কিন্তু প্যাসিভ আসে নাই। সমস্যা কি? স্টুডেন্টরা ধরতেই পারে না যে কোনটা প্যাসিভ, কোন লাইনে প্যাসিভ আছে এটা স্টুডেন্টরা ধরতেই পারে না। এখন দেখো আমরা একটু খেয়াল করি। তো তোমাদেরকে আমি বলছিলাম যে 5-7টা রুল পড়াবো। এই 5-7টা রুলের বাইরে তুমি রাইট ফ্রম ভার্বসে কিচ্ছু পাবা না পরীক্ষাতে, হুবহু এই 5-7টার মধ্যে থেকে পেয়ে যাবা। তো চলো, এটা হচ্ছে তার 2 নাম্বার রুল। তো প্যাসিভ, এখন সমস্যা কি? সমস্যা হচ্ছে প্যাসিভ আমাদের দেশের টিচাররা আমাদের স্টুডেন্টদেরকে শেখাইতে পারে না। টিচারদেররা যেভাবে প্রেজেন্ট করে স্টুডেন্ট ওইভাবে বোঝে না, তো এই কারণে ওরা প্যাসিভ ধরতে পারে না। 90% স্টুডেন্ট প্যাসিভ ধরতেই পারে না যে প্যাসিভ কখন হয়। এখন আসো তাহলে প্যাসিভ কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এখন তোমরা একদম সহজে মনে রাখবা অ্যাক্টিভ শব্দটার বাংলা মিনিং কি বলো? 2টা শব্দ, একটা শব্দ হচ্ছে অ্যাক্টিভ আর একটা শব্দ হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে সক্রিয়। অ্যাক্টিভ মানে কি ভাইয়া? সক্রিয়। সক্রিয় মানে কি? যে নিজের কাজ নিজে করতে পারে। আমি মানুষ, আমি ভাত খাইতে পারি, আমি ফুটবল খেলতে পারি, আমি কাজ করতে পারি, আমি তোমাদের পড়াইতে পারি, আমি পারি এগুলা, আমি মানুষ। কিন্তু এটা একটা মোবাইল, এই মোবাইলটা আমি এইখানে রাখলাম, যদি আমি এইখান থেকে এই মোবাইলটা রেখে চলে গেলাম টেবিলের উপরে বা বোর্ডের উপরে, আমি যদি এটা না সরাই কিয়ামত পর্যন্ত কি নিজে সরতে পারবে? এই মোবাইলটা আমি যদি ব্যবহার না করে এখানে পড়ে থাকবে, কিয়ামত পর্যন্ত যদি কেউ আরে ব্যবহার না করে, ও কি ব্যবহার হইতে পারবে? পারবে না, পারবে না, কারণ ও সক্রিয় না, ও নিষ্ক্রিয়। ও কি? ও নিষ্ক্রিয়, ও বস্তুবাচক। তুমি একটা কম্পিউটার এখানে রেখে যাও, কিয়ামত পর্যন্ত ও নিজে কিছু করতে পারবে না। তো ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ মানে সক্রিয়। তাহলে সক্রিয় কারা? যারা মূলত ব্যক্তিবাচক, যারা মূলত কি? ব্যক্তিবাচক, বা যারা কাজ করতে পারে, যে নিজের কাজ করতে পারে, করতে পারে তাই বলে ব্যক্তিবাচক, বা তারই বলে এই পৃথিবীতে অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আর যে সাবজেক্ট, ব্যক্তি না, যে নিজের কাজ নিজে করতে পারে না, যার নিজের মধ্যে কোনো ব্যক্তিগত সত্তা নাই, প্রাণ নাই, সে বস্তুবাচক বা নিষ্ক্রিয়, যে নিজের কাজ নিজে করতে পারে না। ফুটবল নিজের নিজে খেলতে পারে? পারে না। ভাত নিজের নিজে খাইতে পারে? পারে না। কাজ নিজের নিজে করতে পারে? পারে না। গাড়ি নিজের নিজে চলতে পারে? তুমি যদি স্টার্ট না দাও, গাড়ি একা একা স্টার্ট হয়ে কোনদিন চলবে? চলবে না। এইগুলা, এরা সব প্যাসিভ। প্যাসিভ শব্দটার বাংলা মিনিংটা আগে বুঝো। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে নিষ্ক্রিয়। দেখো, নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় মানে কাকে বোঝায় ভাইয়া? নিষ্ক্রিয় মানে বস্তুবাচককে বোঝায়। কাকে বোঝায়? নিষ্ক্রিয় মানে বস্তুবাচক। বস্তুবাচক মানে কি? যে পারবে না বা পারে না নিজের কাজ নিজে করতে, যে নিজের কাজ নিজে করতে পারে না। এখন আমি তোমাদেরকে আরো সহজে বলি। আগে 2টা শব্দ কি বুঝছো? অ্যাক্টিভ মানে কি? যে নিজের কাজ নিজে করতে পারে, মানে ব্যক্তিরা। পৃথিবীতে একমাত্র সক্রিয় কারা? আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানে কি? আমরা মানুষ, আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরাই সক্রিয়, যে নিজের কাজ নিজে করতে পারে। আর যা আছে মানুষ বাদে সবই বস্তুবাচক। সবই বস্তুবাচক বলতে কি? যে বস্তুগত যা কিছু আছে, বস্তু টাইপ, ম্যাটেরিয়াল টাইপ যা আছে সব বস্তুবাচক। এখন দেখো, বস্তুবাচক এখন একটা সেন্টেন্সের একটা শব্দের উপর নির্ভর করবে ওই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ নাকি ওই সেন্টেন্সটা প্যাসিভ। প্রত্যেকটা সেন্টেন্সের একটা শব্দের উপর, একটা, প্রত্যেকটা সেন্টেন্স, তুমি রাইট ফ্রম ভার্বস পড়ো, প্যাসেজ পড়ো, পত্রিকা পড়ো, যা পড়ো এই দুনিয়াতে, তুমি যা নিয়ে পড়াশোনা করো, একটা জিনিসের উপর নির্ভর করে ওই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ নাকি ওই সেন্টেন্সটা প্যাসিভ। মাত্র একটা জিনিস, সেই জিনিসটা কে? সেই জিনিসটা হচ্ছে সাবজেক্ট। সেই জিনিসটা কে? সাবজেক্ট। একটা সেন্টেন্সের সাবজেক্ট। তো ওই সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, কি? সাবজেক্ট সব সময় একটা সেন্টেন্সের শুরুতে যে থাকে সেই কি? সাবজেক্টটা। এই সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় বা নিজের কাজ নিজে করতে পারে, তখন ওই সেন্টেন্স অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে আমাদের কিছুই করতে হবে না, যা আছে তাই, যা আছে তাই বসবে। অ্যাক্টিভ মানে কিছুই, অ্যাক্টিভের সাথে আমাদের কিছুই না। কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, সেন্টেন্সের সাবজেক্টটা যদি কি হয়?
বস্তুবাচক হয়, তখন সেটা কি হয়? নিষ্ক্রিয় হয়। নিষ্ক্রিয়কে ইংরেজিতে কি বলা হয়? প্যাসিভ বলা হয়। যদি প্যাসিভ হয় তখন কি? সাবজেক্ট যদি বস্তুবাচক বা নিষ্ক্রিয় তখন প্যাসিভ। প্যাসিভ কে? প্যাসিভ প্যাসিভ যখন হয় তখন একটা অক্সিলারি আসে আর মূল ভার্বের ভিতরি হয়, আর কিছু হয় না। প্যাসিভ মানে যে দুনিয়া উল্টায় যায় তা না। প্যাসিভ মানে তোমাকে একটা টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয়, কখনো অ্যাম ইজ আর কখনো ওয়াজ ওয়্যার। আর মূল ভার্বের কি নিতে হয়? মূল ভার্বের নিতে হয় ভিতরি, কখনো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার আর মূল ভার্বের ভিতরি। প্যাসিভ মানে মূল ভার্বের ভিতরি। তো অ্যাক্টিভ হইলে আমাদের কিছুই করার নেই, কিন্তু যদি প্যাসিভ হয় তখন আমাদের কি নিতে হবে? একটা অক্সিলারি ভার্ব আর একটা ভিতরি। অ্যাক্টিভ হলে কিছু করার নাই, প্যাসিভ হলে একটা অক্সিলারি ভার্ব একটা ভিতরি। এখন আসো, তাহলে সাবজেক্টের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? সাবজেক্টের উপর নির্ভর করে। তাহলে আমরা একটু সবাই খেয়াল করি। তো অ্যাক্টিভ মানে সক্রিয়। সাবজেক্ট যদি সবসময় সক্রিয় বা ব্যক্তিবাচক হয় আর কাজটা যদি সাবজেক্ট নিজে করতে পারে তখন তাকে বলে অ্যাক্টিভ। যেমন তোমরা এখানে খেয়াল করো, আর আরেকটা জিনিস আমি দেখাই, তারপর আমি উদাহরণ দিই। আর সাবজেক্ট যদি নিষ্ক্রিয় বা বস্তুবাচক হয়, সাবজেক্ট কি হয়? যদি বস্তুবাচক হয়, সাবজেক্ট নিজে না করে কাজটা, সাবজেক্ট নিজে করতে পারবে না, অন্য কারো দ্বারা কাজটা করা হবে, তাকে কি বলে? তাকে বলা হয় প্যাসিভ। চলো আমরা একটু এক্সাম্পল দেখি, একদম বাস্তবিক এক্সাম্পল। আই ব্র্যাকেটে আছে ইট রাইস। আচ্ছা, এই সেন্টেন্সের সাবজেক্টে আর রাইস ড্যাশ ইট বাই মি। তোমরা আমাকে বলো এই সেন্টেন্সের সাবজেক্ট কি? এই সেন্টেন্সের ভাই আজীবন, আজীবনের যতরে তুমি একটা জিনিস শিখতে চাচ্ছ, মানে শিখতে যাচ্ছ, আর কোনোদিন এই জিনিসটা তোমার ভুল হবে না। আমি এমন একটা জিনিস তোমাদেরকে শেখাচ্ছি। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? আই। তো আই ইট রাইস। আই মানে কি? আমি। এন্ড আমি কি? আমি কি বস্তু নাকি আমি একটা ব্যক্তি? ব্যক্তি। আই মানে আমি, একজন ব্যক্তিবাচক সাবজেক্ট। সাবজেক্টকে আই, এবং সে আইটা কি? একটা ব্যক্তি, মানে আমি, যার ভাত খাওয়ার সক্ষমতা আছে, যে নিজের কাজ নিজে করতে পারে, যে সক্রিয়। সক্রিয় হইলে কি? অ্যাক্টিভ। সক্রিয় কি? অ্যাক্টিভ। অ্যাক্টিভ আসবে না। অ্যাক্টিভ মানে যা আছে তাই। আই ইট রাইস। এখন অ্যাক্টিভের ক্ষেত্রে কি করবো? যে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে ভার্বের সাথে এস বেস হয় না, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বেস দিতাম, কিন্তু আই তো ফার্স্ট পারসন, কিছুই হবে না, ইটি ইটি থেকে যাবে। আর রাইস ড্যাশ ইট বাই মি, রাইস ড্যাশ ইট বাই মি। এখন রাইসটা কি ভাইয়া? ব্যক্তি নাকি বস্তু? রাইসটা হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট। রাইস কি সক্রিয় না নিষ্ক্রিয়? রাইসকে বলা হয় নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় ইংরেজিতে কি বলে? নিষ্ক্রিয়কে ইংরেজিতে বলা হয় প্যাসিভ। প্যাসিভ মানে কি? অক্সিলারি ভার্ব আর ভিতরি। রাইসের পরে অক্সিলারি ভার্ব কি হয়? ইজ। ভিতরি কি হয়? ইটেন। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। এইটা অ্যাক্টিভ হইলো আর এইটা প্যাসিভ হইলো কেন? শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হয়েছে, সাবজেক্ট। কার কারণে? সাবজেক্টের কারণে। এইখানে যে সাবজেক্ট আছে সে নিজের কাজ নিজে করতে পারে, আর এইখানে যে সাবজেক্ট আছে সে নিজের কাজ নিজে করতে পারে না, তাই সে নিষ্ক্রিয় বস্তুবাচক সাবজেক্ট, তাই প্যাসিভ। প্যাসিভ মানে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভিতরি। এখন বলো কে কে অ্যাক্টিভ প্যাসিভ চিনছো আর কে কে অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পারো নাই? কে কে অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পারছো? কে কে অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পারো নাই? আমাকে একটু বলো কে কে চিনতে পারছো আর কে কে পারো নাই। এখন দেখো আমরা একটু দেখি। ওই খেয়াল করো সবাই, হ্যাঁ, ব্র্যাকেটে আছে অ্যারেঞ্জ এ ফুটবল টুর্নামেন্ট yesterday, গতকাল। we arrange a football tournament yesterday, এটা হচ্ছে এ। এবার আমরা বি তে যাব। এ ফুটবল টুর্নামেন্ট ড্যাশ, ব্র্যাকেটে আছে অ্যারেঞ্জ। করো, এটা নিজেরা করো। yesterday। এখন ভাইয়া তোমরা আমাকে বলো যে কোথায় কি অ্যান্সার? এ নাম্বারে আছে উই অ্যারেঞ্জ এ ফুটবল টুর্নামেন্ট ইয়েস্টারডে, আর বি নাম্বারে আছে এ ফুটবল টুর্নামেন্ট ড্যাশ অ্যারেঞ্জ ইয়েস্টারডে। এখন বলো এখানে আমরা কি করব? না না, চিনছি বললেই তো আমি মেনে নিব না। বলো এখানে কি হবে আর কি দিব আমরা?
হ্যাঁ, এই তো অনেকে বি নাম্বার সঠিক করছো, এ নাম্বার ভুল করছো। অনেকে বি নাম্বার সঠিক করছো কিন্তু এ নাম্বার ভুল করছো। হ্যাঁ, আবার সিয়ামুর রহমান আবার অনেকে দুইটা কারেক্ট করছো। চলো একটু দেখি। উই অ্যারেঞ্জ এ ফুটবল টুর্নামেন্ট ইয়েস্টারডে। ইয়েস্টারডে আছে না, এখন এখানে অ্যাক্টিভ না প্যাসিভ? তোমরা যখন রাইট ফর্ম ভার্বস করবা তোমাদের 10টা সেন্টেন্স থাকবে বা 6টা সেন্টেন্স থাকবে বা 8টা সেন্টেন্স থাকবে। প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট খেয়াল করতে হবে। কাকে খেয়াল করতে হবে? সাবজেক্টকে, যে সাবজেক্ট কে আছে। এইখানে সাবজেক্ট কে? উই। উই কোন পারসন? ফার্স্ট পারসন, মানে আমরা। এখন আমরা কাজটা কি? ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা। আমরা তো মানুষ, আমরা তো অবশ্যই ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে পারি। আমি এখন ফোন দিলে ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এটা কবে করছিলাম? ইয়েস্টারডে, গতকাল। গতকাল মানে কি? পাস্ট টেন্স। গতকাল, ইয়েস্টারডে। রাইট ফর্ম ভার্বসের শুরুতে বলেছি টেন্স চিনতে হবে। কোন সময় ঘটনাটা ঘটছে? ইয়েস্টারডে। ইয়েস্টারডে হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি দিতে বলছি? be2। তাহলে অ্যারেঞ্জড, উই অ্যারেঞ্জড, উই অ্যারেঞ্জড এ ফুটবল টুর্নামেন্ট ইয়েস্টারডে। অ্যারেঞ্জড ভার্বের v2, ভার্বের ফর্ম v2। কিন্তু পরের লাইনের সাবজেক্ট কে? পরের লাইনের সাবজেক্ট এ ফুটবল টুর্নামেন্ট। এখন একটা ফুটবল টুর্নামেন্ট কি একা একা অ্যারেঞ্জ হইতে পারে? এখানে সাবজেক্ট কি সক্রিয় না নিষ্ক্রিয়? ফুটবল টুর্নামেন্ট একা একা অ্যারেঞ্জ হইতে পারে? জীবনেও না, দুনিয়া উল্টে গেলেও না। ফুটবল একা একা এসে বলবে যে হ্যালো আমি ফুটবল, চলো আমরা খেলি। হাই আই এম ফুটবল, চলো আমরা খেলি। এটা কি সম্ভব? না। কোনোদিন ফুটবল টুর্নামেন্ট একা হওয়া সম্ভব না। তার মানে এই যে সাবজেক্টটা, এটা কি বস্তু না, কিন্তু বস্তু বাচক। এইগুলাকে ইংরেজিতে কি বলে? বস্তুবাচক বা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি? প্যাসিভ। প্যাসিভ মানে কি? অক্সিলারি ভার্ব আর ভিত্রি। এখন ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কি হবে? অক্সিলারি ভার্ব। অ্যামিজার না ওয়াজ ওয়্যার। টুর্নামেন্ট সিঙ্গুলার, ওয়াজ এবার অক্সিলারি নিচে, এবার ভার্বের ভিত্রি। ভিত্রিকে অ্যারেঞ্জ। তাহলে তোমরা অনেকে সঠিক উত্তর করে দিছো আমি জানি। ওয়াজ অ্যারেঞ্জড ইয়েস্টারডে। এখন প্রশ্ন করছে ভাই তাহলে বাই আস, এই যে ওইটা ছিল, ওইটা কি হবে? ওইটা বাই আস। কিন্তু ভাইয়া এই স্বপ্ন ভুলে যাইতে হবে। এই বাই আস, বাই হিম, বাই হিম এইগুলা দিলে স্টুডেন্টরা সহজে বুঝে যায় যে এটা প্যাসিভ। তাই স্যার এইগুলা এখন আর দেয় না। বাই আস, বাই হিম, বাই দেম এইগুলা দেখলেই স্টুডেন্টরা বোঝে যে এটা প্যাসিভ। তাই স্যাররা এই বাই আস, বাই হিম, বাই দেম এইগুলা আর কখনোই দিবে না। এটা পাবাও না। রাইট ফর্ম ভার্বসে বাই আস, বাই হিম, বাই দেম এগুলা পাবা না। কারণ এইগুলা দেখলে স্টুডেন্টরা বুঝে যায় যে এটা প্যাসিভ, কারণে স্যাররা এটা দেয় না। আর অ্যাডভান্স ইংলিশে এই বাই আস, বাই হিম, বাই দেম এগুলা ব্যবহার করে না। তো তোমাকে কি এই সাবজেক্ট দেখে আইডেন্টিফাই করতে হবে। কাকে দেখে? এই সাবজেক্ট দেখে চিনতে হবে যে কোনটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ। ক্লিয়ার? ফোকাস থাকবে সাবজেক্টের উপর। আই থিংক আমি জিনিসটা ক্লিয়ার বোঝাইতে পারছি তোমাদেরকে। ওকে, অ্যাক্টিভ প্যাসিভ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসো তাহলে আমরা সামনের দিকে আগাই। তো বিষয়টা খুবই খুবই সিম্পল এবং খুবই খুবই সহজ। তো এখন আসো দেখো জিনিসটা খেয়াল করো। তো সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসের হয়, সেন্টেন্স প্যাসিভ ভয়েসের হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয় আর মূল ভার্বের ভিত্তি নিতে হয়। মূল ভার্বে কি নিতে হয়? ভিত্তি। ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? উই মানুষ, আমরা পিপল, নাকি ইংলিশ? এই সেন্টেন্সের সাবজেক্ট কে? এখন নিজেরা আনসার করো। ইংলিশ ড্যাশ স্পিক। ওকে, দেখো সারা চালাক হয়ে গেছে। একজন লিখছে সারা চালাক হয়ে গেছে। ওকে, ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলো এখানে কি দিব আমরা? ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন ইংরেজি কি নিজে নিজে বলে হাই আই এম ইংলিশ? এটা কি ইংলিশ নিজে নিজে বলে? না, কোনোদিন ইংরেজি নিজে নিজে বলতে পারে। তো এই যে সেন্টেন্সটা আছে এটা কি অ্যাক্টিভ? না, এটা প্যাসিভ। কারণ সাবজেক্ট বস্তুবাচক, সাবজেক্ট নিষ্ক্রিয়। সাবজেক্ট নিষ্ক্রিয়, বস্তুবাচক। তো বস্তুবাচক মানে কি? টেন্স ও পার্সন অক্সিলারি ভার্ব, মূল ভার্বের ভিত্তি। এখন ইংরেজি কি শুধু আমরা বলি? আগে মানুষ বলতো না? আবার আগে বলতে এখন বলি, ভবিষ্যতে মানুষ বলবে বলবে না? অবশ্যই বলবে। তার মানে এটা কি? প্রেজেন্ট টেন্স। আগেও সূর্য পূর্ব দিকে উঠতো, এখনো ওঠে, ভবিষ্যতে উঠবে। ইংরেজি আগেও বলছে পৃথিবীব্যাপী মানুষ, এখনো বলে, ভবিষ্যতেও বলবে। তো এটা টেন্স ও পার্সন অক্সিলারি ভার্ব ইজ, প্রেজেন্ট টেন্সের ঘটনা। আর প্যাসিভ মানে মূল ভার্বের ভিত্তি কি? স্পিক, স্পোক, স্পোকেন। তো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। গুড, তোমরা প্যাসিভ চিনে গেছো। দ্য ওয়ার্ক ড্যাশ ডু বাই হিম ইয়েস্টারডে। কাজটা তার দ্বারা করা হয়েছে গতকাল। এখন সাবজেক্ট কে? এখানে এখানে সাবজেক্টটা কে? সে নাকি সাবজেক্ট দ্য ওয়ার্ক? পুরোপুরি অ্যাক্টিভ না প্যাসিভ এটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্ট কে? দ্য ওয়ার্ক, বস্তু। কাজ তো আর নিজে নিজে করতে পারে না। কাজ যদি নিজে নিজে করতে পারে তাহলে আমাদের মানুষেরা তো কষ্ট করতে হতো জীবনও না।
তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না। তো দা ওয়ার্ক ড্যাশ অক্সিলারি ভার্ব কি বসবে? ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কি বসে? ওয়াজ বা ওয়ার, তাহলে দা ওয়ার্ক ওয়াজ। এবার ডু ডিড ডান, তাহলে দা ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইয়েস্টারডে। এই হচ্ছে প্যাসিভ, আর কিছু না। এইবার তোমাদেরকে আমি আরেকটা জিনিসের সাথে পরিচয় করাই দিব, যেটাকে বলে মোডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ। যেটাকে কি বলে? হ্যাঁ কি বলে বলো? এটাকে বলে মোডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ। কি অক্সিলারি যুক্ত প্যাসিভ? মোডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ। যেমন তোমরা একটা কোশ্চেন মাত্র করলা, ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দা ওয়ার্ল্ড। এখন এইটাকে তোমরা উত্তর করছো কিভাবে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই না? এইটা এখন এই সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটা প্যাসিভ। এটা কেমন সেন্টেন্স বলো? এটা প্যাসিভ সেন্টেন্স। কিন্তু এইখানে আমি চাইলে এটাকে প্যাসিভের আরেকটা রূপ আছে, প্যাসিভের আরেকটা ফাংশন আছে, যেটাকে বলা হয় মোডাল প্যাসিভ। যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় মোডাল প্যাসিভ। এটা প্যাসিভেরই আরেকটা ধরন। তো মোডাল প্যাসিভ কারা ভাইয়া? একদম সিম্পল। যখন এই সেম প্যাসিভ, এভরিথিং সেম, শুধু সাবজেক্টের পরে একটা মোডাল থাকে, এটা আরো সহজ, এটা আরো সহজ। মেইন প্যাসিভ তোমরা শিখে গেছো, এটা পানিচুনি। তো এখন মোডাল প্যাসিভ কারা? মোডাল প্যাসিভ হচ্ছে এই যে সেন্টেন্সটা, যে ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এইটাই তো তোমরা একটু আগে করছো, তাই না? একটু মিলাই নাও। এই যে এইটি করছো তোমরা, ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এইটাই তোমরা করছো। এখন এইটারে আমি একটু মোডাল প্যাসিভ বানাই। মোডাল প্যাসিভ কি? কিচ্ছু না মোডাল প্যাসিভ, শুধু এই সাবজেক্টের পরে একটা মোডাল থাকবে। মনে করো আমি একটা মোডাল এখানে দিলাম, মোডালটা কাকে দিব আমি? এখানে একটা, যে কোনো একটা, ক্যান কুড শ্যাল শুড, আমি একটা দিলাম এখানে ইংলিশ ক্যান। মোডাল অক্সিলারি চিনো তোমরা? মোডাল অক্সিলারি কারা? ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এদেরকে কি বলে? এদেরকে বলা হয় মোডালস। ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এদেরকে মোডাল বলে। তো এই যে সাবজেক্টটা কি? নিষ্ক্রিয়। সাবজেক্ট নিষ্ক্রিয়, তার মানে প্যাসিভ। এখন সাবজেক্টের পরে একটা মোডাল আছে, তার মানে এটা কি বলে? এটা বলে মোডাল প্যাসিভ। কি বলে? মোডাল প্যাসিভ। তো মোডাল প্যাসিভ হলে কি করতে হয়? এটা আরো সহজ, জাস্ট বি প্লাস ভি থ্রি। এখানে কোনো অক্সিলারি আমিজ আর অজার হ্যাভ অ্যাজার কিচ্ছু দরকার নাই, জাস্ট বি প্লাস ভি থ্রি। তাহলে বি স্পোকেন, বি প্লাস ভি থ্রি। তুমি একটা বি নিবা, একটা বি নিবা, আর কি নিবা? ভি থ্রি। তো একটা বি নিবা আর ভি থ্রি নিবা, বি স্পোকেন। এইটারে বলে মোডাল প্যাসিভ। তো এটা আরো সহজ, এটা কোনো অক্সিলারি টক্সিলারি কোনো ঝামেলা নাই। যদি দেখো সেন্টেন্সের সাবজেক্ট বস্তুবাচক, তার মানে তো প্যাসিভ। এখন কেমন প্যাসিভ? অনেক ম্যাক্সিমামই শুধু প্যাসিভ আছে, বাট মাঝে মাঝে মোডাল প্যাসিভ পেয়ে যাবা। যেমন ক্যান একটা আছে এখানে, এখন ক্যান না থেকে এখানে যদি কি থাকতো? উইল। মনে করো এখানে ক্যান না, এখানে আছে উইল, ওই একই অ্যান্সার, বি প্লাস ভি থ্রি। উইল বি স্পোকেন। ক্লিয়ার ব্যাপারটা? বি প্লাস ভি থ্রি। এবার উইল না, এইখানে আমি বাধ্যতামূলক করে দিচ্ছি যে সারা পৃথিবীতে একটাই ভাষা থাকবে, ইংরেজি। আমি মাস্ট বললাম, ইংলিশ মাস্ট বি স্পোকেন, তখন আমি মাস্ট দিলাম। মাস্ট একটা কি? মোডাল। আচ্ছা আমি মাস্ট বাদ আমি দিলাম ইংরেজি বলা উচিত, শুড। শুড একটা কি? মোডাল। তাহলে ইংলিশ শুড বি স্পোকেন। তো ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, শুড না দিয়ে আমি এখানে উড দিলাম, ইংলিশ উড বি স্পোকেন। আচ্ছা উড না, আমার উড ভালো লাগে না, আমি কুড দিলাম, তাহলে ইংলিশ কুড বি স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কিন্তু এখন আমি এই উড কুড সব মুছে দিছি। যাও, এখন অ্যান্সার কি বলো? ইংলিশ ড্যাশ, এখন অ্যান্সার কি? এই উড কুড সব আমি মুছে দিচ্ছি, জাস্ট আছে ইংলিশ ড্যাশ স্পিক। এখন কি দিবা বলো? বলো, আমি উটকুট যা ছিল আমি সব মুছে দিছি, এখন কি দিব বলো? উটকুট যা আছে আমি সব মুছে দিছি, এখন অ্যান্সার কি বলো? পারফেক্টলি সেড ব্রাদার। বলো এখানে এখন অ্যান্সার কি দিব? কোনো কোনো মডেল নাই, এখন এখানে অ্যান্সার কি? কমেন্ট করো, দ্রুত করো। গুড। অর্পিতা, নায়রা, সুমায়া, সুমায়া আওয়াজ নাইজ স্পোকেন হবে। ফাহিমা, সামিরা, আফসানা, সবাই সঠিক উত্তর। গুড, তোমরা জিনিসটা বুঝতে পারছো।
কি হবে এখানে বলো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তখন কি এখন অ্যান্সার কি গেল, ইংলিশ ইজ স্পোকেন। তো এইবার সঠিক উত্তর কি, ইজ স্পোকেন। আর যদি এখানে আমি একটা মডেল দিয়ে দিতাম উইল, তখন কি, তখন অ্যান্সার চলে যেত এইভাবে, ইংলিশ উইল বি স্পোকেন। তোমরা কংগ্রাচুলেশনস অ্যাক্টিভ প্যাসিভ চিনে গেছো, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী, আর কোনো কাহিনী নেই। মোডালে ডাইরেক্ট বি প্লাস বি থ্রি, মোডাল না থাকলে অক্সিলারি আর ভি থ্রি, এই হচ্ছে কাহিনী। এখন একটা জিনিস আমি একটা মিল এখানে তোমাদেরকে বলে যাই, সেটা হচ্ছে যে প্যাসিভ মানেই কিন্তু ভি থ্রি। খেয়াল করো, তুমি যদি অক্সিলারি দিয়ে করো সেটাও ভি থ্রি স্পোকেন, যদি তুমি মোডাল প্যাসিভ আসে তাও কিন্তু ভি থ্রি, ভি থ্রির কিন্তু কোনো চেঞ্জ নাই। প্যাসিভ মানেই কিন্তু ভি থ্রি, স্পোকেন কিন্তু স্পোকেনই রয়ে গেছে, শুধু এখানে ইজ স্পোকেন, ইজ এর পরে, আর এখানে বি স্পোকেন। তো মডাল থাকলে বি প্লাস ভি থ্রি, আর অক্সিলারি থাকলে মানে যদি শুধু প্যাসিভ হয়, মডাল না থাকে, তখন অক্সিলারি প্লাস ভি থ্রি, ভি থ্রির কিন্তু কোনো পরিবর্তন নাই। স্পোকেন স্পোকেন। আর একটা পয়েন্ট তোমাদেরকে ধরাই দিলাম আর কি, প্যাসিভ মানেই ভার্বের ভি থ্রি, হয়তো অক্সিলারি নয়তো বি, এই দুটোর পরে, হয় বির পরে ভি থ্রি না অক্সিলারি পরে ভি থ্রি, এই আর কি কাহিনী, আর কোনো কাহিনী নেই। ক্লিয়ার? এখন আমরা সামনের দিকে আগাবো। দেখো তাহলে এখানে অ্যান্সার করো, দা টাস্ক ক্যান ড্যাশ কমপ্লিট উইদিন 1 আওয়ার। সেন্টেন্সটি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ হলে, অর্থাৎ যেটাকে মডাল প্যাসিভ বলে, মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ হলে এরপর বি প্লাস ভি থ্রি হয়। এটা যদি আজীবন কোনোদিন ভুল করো তাহলে তোমার একদিন আর আমার একদিন। তো মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ হলে এরপর বি প্লাস ভি থ্রি হয়। মডাল অক্সিলারি কারা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এখন করো, দা টাস্ক ক্যান ড্যাশ কমপ্লিট উইদিন 1 আওয়ার। টাস্ক মানে কাজ, সেই কাজ হচ্ছে সাবজেক্ট। এখানে যদি উই থাকতো, মনে করো উই, তখন কিন্তু এটা প্যাসিভ হইতো না, কিন্তু সাবজেক্টটা কি, দা টাস্ক। দা টাস্ক মানে কাজ। পৃথিবীর কোনো কাজ নিজেকে নিজে করতে পারে না, তাহলে এখানে অ্যান্সার কি হবে, যে করবে সেই ব্যক্তি এখানে নাই, কাজের কথা বলেছে সাবজেক্ট, তার মানে এটা তো নিষ্ক্রিয়, তো নিজে নিজে করতে পারে না। দা রেজাল্ট মে ড্যাশ পাবলিশ এট 2:30 PM, 2:30টার সময় রেজাল্ট প্রকাশিত হইতে পারে। এখন রেজাল্ট কি একা একা নিজে নিজে প্রকাশ করে না, রেজাল্ট কি উড়ে উড়ে আসবে, অফিস রুম থেকে উড়ে 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 রেজাল্ট চলে আসবে না, প্রিন্সিপাল স্যার পাবলিশ করবে, তাই না? তাই এখানে করো, এখানে কি দিবা, তোমরা অ্যানসার দিয়ে দিছো অনেকে। ক্যান বি কমপ্লিটেড আর রেজাল্ট বি পাবলিশ, দ্য রেজাল্ট মে বি পাবলিশ, ফলাফল প্রকাশিত হতে পারে at 2:30 PM। গুড, ভেরি ওয়েল ডান। পরবর্তী রুলস আমি আর এগুলো বুঝাবো না, তোমরা ক্লিয়ার। এখন আসো আমরা সামনের দিকে আগাই। সবাই একটা সেন্টেন্সে ভার্ব থাকে কয়টা বলো, একটা রেগুলার সেন্টেন্সের স্ট্রাকচার বলো। যে কেউ বলবা যে ভাইয়া একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, এরপরে কি একটা অবজেক্ট থাকে, এইটা হচ্ছে নিয়ম। একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। কিন্তু কখনো কখনো একটা সেন্টেন্সে তোমরা ভার্ব একটা না, ভার্ব পাবা দুইটা। কয়টা ভার্ব পাবা? ভার্ব পাবা দুইটা। যেমন এইটা যদি ভার্ব অন হয়, এইখানে মাঝখানে কিছু একটা থাকবে, সামথিং, মাঝখানে সামথিং কিছু একটা থাকবে, এরপরে আসবে ভার্ব টু, দুইটা, তারপরে থাকবে অবজেক্ট। তো একটা সেন্টেন্সে সাধারণত ভার্ব থাকে একটা, একটা সেন্টেন্সে রেগুলার একটা সেন্টেন্সে, সেটা তোমরা জানো, এটার স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটা সেন্টেন্সে সাধারণত একটা ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা অবজেক্ট থাকবে। কিন্তু কখনো কখনো একটা সেন্টেন্সে আমরা ভার্ব পাবো দুইটা, এই যে একটা সাবজেক্ট, এই যে ভার্ব, এরপরে কিছু একটা থাকবে, সামথিং কিছু একটা থাকবে, হ্যাঁ, এরপর আরেকটা ভার্ব চলে আসবে, দুইটা ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে সাধারণত একটা ভার্ব থাকে, কিন্তু মাঝে মাঝে আমরা একটা সেন্টেন্সে দুইটা ভার্ব পাবো। যখন আমরা একটা সেন্টেন্সে দুইটা ভার্ব পাবো, তখন সেকেন্ড ভার্বের সাথে আইএনজি দিতে হয়। কি দিতে হয়? তার সাথে দিতে হয় আইএনজি। কি দিতে হয়? আইএনজি। চলো আমি একটু উদাহরণ দেখাই তোমাদেরকে। আই স, দেখো আমি কালকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় দেখলাম একটা মেয়ে টিকটক বানাচ্ছে। তাহলে আই, বা দেখলাম একটা লোক ছবি আঁকতেছে, ঠিক আছে, আমি যখন যাচ্ছি তখন দেখি একটা মেয়ে বা একটা লোক ছবি আঁকতেছে। তাহলে আই স এ ম্যান, দেখো এই যে ব্র্যাকেটে আছে ড্র, ড্র এ পিকচার। দেখো আই স এ ম্যান ড্র এ পিকচার। এখন এই সেন্টেন্সে দেখো ফার্স্টে এই স একটা ভার্ব, স একটা ভার্ব, এটা কয় নাম্বার ভার্ব? এটা এই সেন্টেন্সের 1 নাম্বার ভার্ব। তো আই স এ ম্যান, আমি একটা লোককে দেখলাম,
সাবির আহমেদ লিখতেছে টিকটক। হ্যাঁ, তো আই স এ ম্যান, স একটা ভার্ব, ম্যানে এসে সেন্টেন্স ফুল স্টপ হয়নি, ম্যানে এসে সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে ড্র। তাহলে কয়টা ভার্ব পেলাম আমি একই সেন্টেন্সে? আই স এ ম্যান ব্র্যাকেট আছে ড্র, একটা ভার্ব স, একটা ভার্ব ড্র, সেন্টেন্স শেষ না হয়ে সেকেন্ড ভার্ব আসছে ড্র। তো একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব আসে তখন সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি। তো কি হবে এখানে? ড্রয়িং। কি হবে এখানে? ড্রয়িং এ পিকচার। তো আই স এ ম্যান ড্রয়িং এ পিকচার। ক্লিয়ার ব্যাপারটা? আই স হিম ড্রয়িং এ পিকচার, এই হচ্ছে বাই স এ ম্যান ড্রয়িং এ পিকচার। একটা ভার্ব স আর একটা ভার্ব ড্র। চলো আমরা আরেকটা উদাহরণ করি। আই স এ গার্ল, I saw a girl ব্র্যাকেটে আছে ডান্স অন দ্য রোড। I saw a girl dance on the road, আমি একটা মেয়েকে দেখলাম রাস্তার উপর নাচতেছে। তো রাস্তার উপরে কার আছে বলো? আর এখানে আমরা কি দিব বলো? তাহলে I saw a girl dancing on the road, তাই না? I saw a girl dancing on the road মানে সে কি করতেছে বলো তো? সে একজন টিকটকার, সে টিকটক করছে। সো আই saw a girl dancing। তো একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকবে তখন সেকেন্ড ভার্বের সাথে আমরা কি দিব ভাইয়া? পুরা সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি দিব। তো এই হচ্ছে বিষয়টা। তো এখন খেয়াল করো, আই স হিম, তো একটা সেন্টেন্সে দুইটা ভার্ব যদি থাকে তখন পরবর্তী বা সেকেন্ড ভার্বটার সাথে, কোন ভার্বটার সাথে? ফার্স্টেরটা না, সেকেন্ডটা, পরবর্তীটা, দুই নাম্বার ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয়? আইএনজি। যেমন আই স হিম ড্র এ পিকচার, কি হবে এখানে? ড্র, এর সাথে আইএনজি, ড্রয়িং এ পিকচার। হি হ্যাজ স্টার্টেড টেক প্রিপারেশন ফর এনসুইং এক্সাম। স্টার্টেড একটা ভার্ব। এখন স্টার্টেড এর পরে সেন্টেন্স, এখন শোনো সেম ভার্বটা অনেক সময় মাঝখানে কিছু থাকতে পারে, অনেক সময় মাঝখানে কিছু নাও থাকতে পারে। আমি সবার উদাহরণ দিব। তো হি হ্যাজ স্টার্টেড টেক প্রিপারেশন। এখন এই জায়গাটাতে তোমরা খেয়াল করো, এখানে স্টার্টেড একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে টেক। তাহলে একই সেন্টেন্সে পরপর ভার্ব আসলো কয়টা? দুইটা। যখন দুইটা ভার্ব আসে সেকেন্ড ভার্বের সাথে কি? আইএনজি। তো স্টার্টেড এর পরে টেক না, এটা কি হবে? টেকিং। হি হ্যাজ স্টার্টেড টেকিং প্রিপারেশন ফর এনসুইং এক্সাম। আসন্ন পরীক্ষার জন্য সে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। হি হ্যাজ স্টার্টেড টেকের সাথে আইএনজি, টেকিং প্রিপারেশন। আচ্ছা দেখো, তোমরা, তোমাদের অনেক বন্ধু আছে যারা ধূমপান করতো কিন্তু গত মাস থেকে ছেড়ে দিছে মনে করো, বা আগামী মাস থেকে রোজা তারা ছেড়ে দিবে। তো দে স্টপড, ব্র্যাকেটে আছে স্মোক, মনে করো গত মাস থেকে ছেড়ে দিছে, ফ্রম লাস্ট মান্থ করো। তো দে স্টপড স্মোক ফ্রম লাস্ট মান্থ। স্টপড একটা ভার্ব। এখন এটা অ্যানসার করো। স্টপড একটা ভার্ব, এখন তুমি এটা কিভাবে করবা করো। ওকে, অনেক অ্যানসার করে দিয়েছে। স্মোকিং, কি হবে? দে স্টপড স্মোকিং, তারা ধূমপান করা বন্ধ করে দিয়েছে ফ্রম লাস্ট মান্থ। গুড। এই যে, তো একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব আসবে এই রুল থেকে 100% প্রশ্ন পাবা। ঠিক আছে, 100% প্রশ্ন পাবা। সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। গুড। এখন একটা শর্টকাট একটু মনে রাখবা, মাঝে মাঝে দেখো একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয়। মাঝে মাঝে উদ্দেশ্য বোঝায় 99 না 1% ক্ষেত্রে, 99% ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি, 99%। কিন্তু 1% ক্ষেত্রে মাঝে মাঝে কি? উদ্দেশ্য বোঝায়। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে 2+V1 হয়। উদ্দেশ্য কি? যেমন দেখো, হি ওয়েন্ট টু হসপিটাল ড্যাশ সি হিজ ব্রাদার, সে হাসপাতালে গেছিল তার ভাইকে দেখতে। এখন সে হাসপাতালে কেন গেছিল? তার একটা উদ্দেশ্য আছে। এইগুলোতে কোনো উদ্দেশ্য নাই। আই স হিম ড্র এ পিকচার, আমি যাচ্ছি দেখি সে ছবি আঁকতেছে, এটাতে আমার কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, হি হ্যাজ স্টার্টেড টেকিং প্রিপারেশন, সে প্রস্তুতি নেওয়া শুরু করছে, আমার কোনো উদ্দেশ্য নাই। ঠিক আছে, বা এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য যদি হয়, উদ্দেশ্য এখন হইতে যাইতে করতে কোনো একটা উদ্দেশ্য থাকবে। হি ওয়েন্ট হসপিটাল, সে হাসপাতালে গেছিল, ড্যাশ সি হিজ ব্রাদার, তার ভাইকে দেখতে। সে হাসপাতালে গেছিল কেন? তার ভাইকে দেখতে। এখন এই যে ভাইকে দেখার উদ্দেশ্যে সে গেছিল, তো এরকম উদ্দেশ্য থাকলে তখন সেখানে 2+V1 হয়। এটা মাঝে মাঝে একটা দুইটা তোমরা পাইতে পারো যেখানে 2+V1।
টু প্লাস ভি ওয়ান হয়। তো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি, কিন্তু মাঝে মাঝে যদি উদ্দেশ্য বোঝায় তখন সেখানে কি দিতে হয়, টু প্লাস ভি ওয়ান দিতে হয়। এরকম এটা সামটাইমস 1% ক্ষেত্রে তোমরা এরকম পাইতে পারো। তবে তোমরা সেন্টেন্সে দুইটা ভার্ব দেখলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি, এটাই 99% ক্ষেত্রে হয়। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ারলি বলো। এখানে সে কেন গেছে হসপিটালে? তার ভাইকে দেখতে, একটা উদ্দেশ্য, এই আর কি, আর কিছু না। এরপরে আসো, তোমরা প্রিপজিশন চিনো কে কে বলো? প্রিপজিশন চিনো কে কে বলো? সকল প্রিপজিশন, কয়টা প্রিপজিশন বলতে পারবো বলো? আমি বলবো টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, এবং বিটুইন। টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট। টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, এবং বিটুইন। এগুলো কি? এগুলো প্রিপজিশন। তো এই সকল ভাই এই রুল থেকে 100% প্রশ্ন পাবা। তোমাদেরকে আমি রুল পড়াবো অল্প কটা, আমি বলে নিছি। এই রুল থেকে 100% প্রশ্ন পাবা। তাহলে কি আসতেছে বিষয়টা আমরা একটু সবাই খেয়াল করি। সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র টু এর পরে ভি ওয়ান বসে। কার পরে? শুধুমাত্র টু এর পরে, টু প্লাস ভি ওয়ান, শুধুমাত্র টু এর পরে ভার্বের ভি ওয়ান বসে। দেখো, অন, অফ, ইন, উইথ, ফ্রম, বাই, ফর, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইথ, উইদাউট, এগেইনস্ট, এই সব কি প্রিপজিশন। এই সমস্ত প্রিপজিশন টু বাদে, এই সমস্ত প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে কি হয়? তার সাথে আইএনজি হয়। সমস্ত প্রিপজিশন এর পরে যদি ভার্ব আসে তার সাথে কি হয়? আইএনজি হয়। শুধুমাত্র টু এর পরে বেস ফর্ম আছে। আমরা একটু দেখি। আই স্টপ থিংকিং অফ ডু দিস। এখন তুমি দেখতেছো এই যে শূন্যস্থান, শূন্যস্থানের আগে কি আছে? অফ। অফ একটা কি বলো? শূন্যস্থানের আগে কি আছে? অফ আছে। অফ একটা কি? প্রিপজিশন। তাহলে এর পরে যদি ভার্ব আসে তাহলে তার সাথে কি হবে? অফের পরে ডু এর সাথে কি হবে? আইএনজি। তাহলে ডুইং দিস। আই স্টপ থিংকিং অফ ডুইং দিস। আমি এই কাজটা করা বন্ধ করে দিয়েছি। আমি এই কাজটি করা বন্ধ করে দিয়েছি। আই স্টপ থিংকিং। স্টপড একটা ভার্ব, এরপরে সেকেন্ড আরেকটা ভার্ব আসছে থিংক, এই জন্য এখানে থিংকিং হয়েছে। এটা কি বুঝছো? অফের পরে তো আইএনজি, সেটা তো আমরা বুঝছি, কারণ অফ একটা প্রিপজিশন, এই সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, তাই ডুইং। কিন্তু এখানে থিংকিং কেন হয়েছে বলো তো? থিংকিং কেন হয়েছে? কারণ স্টপ একটা ভার্ব, সেকেন্ড ভার্ব আসছে থিংক। স্টপ একটা ভার্ব, এরপর সেকেন্ড আসছে থিংক, সেকেন্ড ভার্ব আসছে তার সাথে আইএনজি, থিংকিং অফ ডুইং দিস। আচ্ছা, হি হ্যাজ সাকসিডেড ইন, সে সফল হয়েছে। হি হ্যাজ সাকসিডেড ইন, সে সফল হয়েছে ড্যাশ ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে পাশ করতে। এখন তুমি দেখতেছো, তুমি যখন প্রশ্ন পড়তে পড়তে সামনের দিকে আগাচ্ছ, তুমি দেখতেছো শূন্যস্থানের আগে ইন আছে, সমস্ত ক্লু থাকে ভাই। রাইট ফ্রম ভার্ব সবচেয়ে সহজ টপিক, প্রত্যেকটা অ্যানসারের ক্লু দেয়া থাকে। কেন এখানে এই অ্যানসার হবে? ক্লু আছে, ইন আছে, সব আছে, কিন্তু তোমরা দেখো না। সহজ প্রশ্ন তোমরা কঠিন বানাও বৈশা বৈশা। ইন একটা কি? প্রিপজিশন, এরপরে ভার্ব আসছে পাস, তাহলে চোখ বুঝে এর সাথে আইএনজি, পাসিং। হি হ্যাজ সাকসিডেড ইন পাসিং ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় পাস করতে সফল হয়েছে। হি হ্যাজ সাকসিডেড ইন পাসিং ইন দ্য এক্সামিনেশন, পাসের সাথে আইএনজি। ইউ ক্যান নট গেট এ জব, তুমি কোনো চাকরি পাইতে পারো না। উইদাউট লার্ন ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া তুমি কোনো চাকরি বাকরি পাবা না। উইদাউট একটা কি? প্রিপজিশন। তাহলে উইদাউট এর পরে যদি ভার্ব আসে লার্ন, তাহলে তার সাথে কি হবে? লার্নিং। তোমরা আমার আগে অ্যান্সার করে রেখে দিছো, উইদাউট লার্নিং ইংলিশ। ওকে, এই হচ্ছে কাহিনীটা। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। এখন এইখানে দেখো, যদি এই উইদাউট না থেকে ফর থাকতো, ফর না থেকে যদি বাই থাকতো, বাই না থেকে যদি ওয়ান থাকতো, ওয়ান না থেকে যদি উইথ থাকতো, উইথ না থেকে যদি ফ্রম থাকতো, ফ্রম না থেকে যদি আফটার থাকতো, যে কোনো প্রিপজিশন তারপরে ভার্বের সাথে আইএনজি। আর যদি এই জায়গায় এই সব না থেকে টু থাকতো, কি থাকতো? টু। মনে করো এখানে টু আছে, টু, তখন কি দিতাম আমরা? টু এর পরে দিতাম ভার্বের বেস ফর্ম, তাহলে টু ডু। টু থাকলে ভার্বের বেস ফর্ম দিতাম। নেক্সট আসো, সামনের দিকে আমরা আগাই। পরবর্তী রুল, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, প্রেফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, এই যে যে জিনিসগুলা, with you to, look forward to, get used to, be used to, addicted to, devoted to, cannot help, could not help, would you mind। বাংলা মিনিংগুলো বলি। with a view to মানে জন্যে বা উদ্দেশ্যে, জন্যে বা উদ্দেশ্যে।
লুকিং ফরওয়ার্ড টু মানে কারো দিকে চেয়ে থাকা, কারো পানে চেয়ে থাকা, মানে অপেক্ষায় থাকা বা প্রতীক্ষায় থাকা, ঠিক আছে? অপেক্ষায় থাকা বা প্রতীক্ষায় থাকা, কারো পানে চেয়ে থাকা। গেট ইউজ টু, বি ইউজ টু, এদের মানে অভ্যস্ততা, অভ্যাস বোঝায়। কি বোঝায়? অভ্যাস, অভ্যস্ততা বোঝায়। অ্যাডিক্টেড টু মানে আসক্ত, আসক্ত। ডিভোটেড টু মানে অনুরাগী বা ভক্ত, অনুরাগী, অনুরাগী মানে তোমাকে যে ভালোবাসে বা ভক্ত। প্রেফার টু মানে অধিকতর পছন্দ করা। ক্যান নট হেল্প আর কুড নট হেল্প, এটার মানে কিন্তু সাহায্য করতে পারি না, এটা ভাবলে ভুল হবে। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প মানে না করে পারা যায় না এমন, না করে পারি না এমন কিছু, না করে পারা যায় না এমন। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে, কিছু মনে না করলে। তো দেখো, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, এটা সহজ রুল, আর এখান থেকে প্রশ্ন পাবাই পাবা, ঠিক আছে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই অ্যান্সার দিয়ে করে রাখছো ভাই আগের তে। ওকে, তোমরা ভালো করবা, এই ব্যাচে যারা আছো না, ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। তো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড, ডিভোটেড টু, প্রেফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, এদের পর সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। চোখ বুঝে কি যুক্ত হয় এদের পরে? সরাসরি ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা একটু দেখি, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ ভিউ টু। তো শূন্যস্থানের আগে তুমি দেখতেছো উইথ এ ভিউ টু আছে, সুন্দর করে তুমি কি করবা জানো? আগে উইথ এ ভিউ টু নিচে একটা টান দিবা, এই তো পেয়ে গেছি। উইথ এ ভিউ টু নিচে একটা টান দিবা, আর পেয়ে গেছি। এবার কি ভার্বের সাথে আইএনজি, চোখ বুঝে, রিডের সাথে কি আইএনজি, রিডিং। তো হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে গেছিল উইথ এ ভিউ টু রিডিং, কোন উদ্দেশ্যে? পড়ার উদ্দেশ্যে। আচ্ছা, রনি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্ক অ্যালকোহল, রনি আসক্ত ছিল কিসে? অ্যালকোহলে। তাহলে ড্রিঙ্কের সাথে কি আইএনজি, তাহলে ড্রিঙ্কিং অ্যালকোহল। তো রনি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং অ্যালকোহল, অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং অ্যালকোহল। এরপরে হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু আর লুকিং ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। তো রিসিভিং, হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং ইওর পার্সেল, সে তোমার পার্সেল রিসিভ করার অপেক্ষায় ছিল বা প্রতীক্ষায় ছিল, এই হচ্ছে বিষয়টা। ওকে, সো আর রুল আজকে পড়াবো না, এরপরে বেশি হয়ে যাবে না তোমাদের। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ক্লাস কবে? কালকে তো 21শে ফেব্রুয়ারি, কালকে তো ক্লাস নাই, সরকারি ছুটি কালকে, সরকারি ছুটি। ওকে, তো ক্লিয়ার বুঝছো সবাই আমরা কি কি রুলস পড়ছি? আমি একবার রিভিশন দিই, সবাই একটু খেয়াল করো আমার কথা। কি কি রুলস আমরা পড়েছি সবাই একটু, আমরা রিভিশন দিব 1 সেকেন্ডে, সবাই একটু আমার কথাটা খেয়াল করবা। 1 নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়, যদি প্লুরাল হয়, বিশেষ করে যদি দে থাকে, দে, তখন এটা কোনো এস বাই এস বসবে না, বা যা আছে তাই থাকবে। সেকেন্ড, আমরা একটা চমৎকার জিনিস শিখছি, অ্যাক্টিভ আর প্যাসিভ। কি দেখে চেনা যায়? সাবজেক্ট দেখে চেনা যায়। সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় মানে ব্যক্তিবাচক হয়, সক্রিয় হয়, তখন ওই সেন্টেন্স অ্যাক্টিভ। ব্যক্তিবাচক হলে যে নিজের কাজ নিজে করতে পারে, অ্যাক্টিভ হলে আমাদের কিছু করার নাই, ফিয়ামানিল্লাহ, যা আছে তাই। কিন্তু যদি প্যাসিভ হয়, এখন প্যাসিভ কখন হয়? সাবজেক্ট বস্তুবাচক হবে, নিষ্ক্রিয় হবে। সাবজেক্ট বস্তুবাচক হলে তখন সেটা প্যাসিভ। প্যাসিভ হলে কি? অক্সিলারি ভার্ব আর V3। আর যদি আরেকটা প্যাসিভ আছে যার নাম মোডাল প্যাসিভ, যদি সাবজেক্টের পর একটা মোডাল থাকে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট, তারে কি বলে? তারে বলে মোডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ। মোডালের ক্ষেত্রে V3, শুধু এখানে B প্লাস V3 হয়। মোডাল প্যাসিভ হলে B প্লাস V3, শুধু প্যাসিভ হলে অক্সিলারি ভার্ব প্লাস V3, সিম্পল। এরপরে রুল আমরা কি শিখছি? একটা সেন্টেন্সে সাধারণত একটা ভার্ব থাকে, কিন্তু মাঝে মাঝে আমরা এক সেন্টেন্সে দুইটা ভার্ব পাবো পরপর। যখন দুইটা ভার্ব পাবো, সেকেন্ড ভার্বের সাথে কি দিতে হয়? আইএনজি। আর উদ্দেশ্য যদি বোঝায় মাঝে মাঝে, তখন 2 প্লাস V1। আচ্ছা, সমস্ত প্রিপোজিশন আমরা প্রিপোজিশন চিনছি, টু, অফ, উইথ, বাই, ফর, ফ্রম, অন, এট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, এমং, বিটুইন। এই সমস্ত অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, টু বাদে অফ, অন, ইন, উইথ, বাই, ফর, ফ্রম সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র টু এর পরে বেস ফ্রম। এরপর আমরা কি শিখছি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডেডিকেটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, উড ইউ মাইন্ড, এইগুলো। এদের পর আজীবনী ভার্ব আসবে এবং তার সাথে চোখ বুঝে আইএনজি। এই হচ্ছে আজকের রুল আমাদের। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ক্লাস কেমন লাগলো? তোমাদের ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ দিয়ে দিচ্ছি, এই পিডিএফ আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? পিডিএফ পেয়ে যাবা। ওকে, সো এই হচ্ছে বিষয়। ক্লাস কেমন লাগলো তোমাদের বলো? ক্লিয়ার সবাই? নেক্সট দিন আমরা আরো কিছু রুলস আছে, ছোট ছোট 1 লাইনের রুলস। নেক্সট দিন যে রুলসগুলো, এগুলো ছোট ছোট রুলস, 2-1 লাইনের রুলস, এগুলো কোনো বিষয় না। নেক্সট দিন আমরা ক্লাস করবো স্মার্ট বোর্ড, এইভাবে আজকে যেভাবে হয়েছে এভাবেই হবে, জুবে না, ঠিক আছে? ওকে বাচ্চারা, সবাই আমার জন্য দোয়া করো। নেক্সট ক্লাসে দেখা হবে। আর তোমাদের ছোট ভাই বোন যারা আছে, বড় ভাই বোন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, যারা যুক্ত হয়নি এই ব্যাচে, 26-এর ব্যাচে যুক্ত হয়, 1300 স্টুডেন্ট আমাদের ভর্তি হয়ে গেছে। যারা ভর্তি হয় নাই, আজই যোগাযোগ করো। টেক কেয়ার, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম। ক্লাস কেমন লাগলো একটু জানাও।
ওকে, টেক কেয়ার বাচ্চারা, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম, বাই বাই। রিভিউ দিও, আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই রিভিউ দিও গাইস। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে বা আমাদের পেজে প্লিজ 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 রিভিউ দিও। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই রিভিউ দিবা। আমাদের খারাপ লাগলেও রিভিউ দিবা, ভালো লাগলে দিও, খারাপ লাগলে আমাকে বইলো ক্লাসে যে ভাই এটা একটু অন্যভাবে করা যায় কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।